মুহূর্তে নীলার প্রতি আমার প্রচণ্ড রাগ আর ঘৃণা মস্তিষ্কে ঘোরাফেরা করছে। নীলা ছলছল চোখে আমার সামনে দাঁড়িয়ে আছে, ওর গালে আমার মারা চড়ের দাগ বসে আছে। নীলা আমার সাথে এটা করতে পারলো? চাইলে তো তখনই বলে দিতে পারতো, যখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে নীলা, তোমার কি আগে কারোর সাথে রিলেশন ছিল? তখন তো নীলা ঘাড় নেড়ে না করেছিল, কিন্তু এখন এটা কি বলছে? ওর নাকি নিলয় নামে একটা ছেলের সাথে রিলেশন ছিল। মেনে নিলাম, কিন্তু শুধু এটাই না, নিলয়ের সাথে ওর শারীরিক রিলেশন ছিল। এটা কিভাবে মেনে নিতে পারি? হ্যাঁ, মেনে নিতাম যদি নীলা বাসরাতে আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দিত। কিন্তু নীলা মিথ্যে বলেছিল সেদিন। খুব বাজে একটা কাজ করেছে ও, এর কোনো ক্ষমা নেই, ওকে শাস্তি পেতেই হবে। এদিকে নীলা পায়ে ধরে বসে আছে। আদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে যতবার বলতে গেছিলাম ততবার তোমাকে হারানোর ভয়টা আমার মনে ঢুকে যায়। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। ক্ষমা? তোমাকে কক্ষনো না। তুমি যেটা করেছো সেটা আমার কাছে ক্ষমার অযোগ্য, আমি জানি সেটা। কিন্তু বিশ্বাস করো, আমরা শুধু একবার ওটাই করেছিলাম। বাহ, আমার কথাটা তোমার মুখে খুব মানিয়েছে। আচ্ছা, তুমি ওর সাথে ফষ্টি নষ্টি করে বেড়াতে তখন আমাকে কেন বিয়ে করলে? আদি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ভালো কথা, কিন্তু তুমি আজ নিলয়ের সাথে দেখা করতে গেছিলে কেন? ও বেশ কয়েকদিন থেকে আমাকে কন্ট্যাক্ট করে বলেছিল যে আমাদের আগের রিলেশনের কথা তোমাকে বলে দিবে। তাই আগের না, বলো এখন যেটা চলছে মানে? মানে খুব সহজ, তোমরা তোমাদের রিলেশন এখনও চালিয়ে যাচ্ছ। আদি, কি বলছো এটা তুমি? কেন, ভুল কি বললাম নাকি? আর তুমি কথাটা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছ। আদি, তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। আমি কথাগুলো বলার সময় একবার নীলার দিকে তাকাচ্ছিলামও না, কারণ ওর মায়াবী মুখটা মায়ায় পড়ে যাব। আর নীলার কণ্ঠে কান্নার আভাসটা আমি বেশ বুঝতে পারছি। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো, তাই না? তাহলে তুমি নিলয়ের সাথে ফষ্টি নষ্টি করছো কোন ভালোবাসার খাতিরে? আদি, তুমি বিশ্বাস করো, আমি শুধু ওর ব্ল্যাকমেলটা বন্ধ করার জন্য ওর সাথে দেখা করতে গেছি। বিশ্বাস, তাই না? বিশ্বাসের কি মূল্যটা দিলে তুমি? তুমি বিয়ের আগে যখন ছেলেটার সাথে এসব নষ্টামি করতে পেরেছো, বিয়ের পরে কেন নয়? আদি, আমি কারোর সাথে কোনো কিছু করিনি। আমি তো তোমাকে ভালোবাসি, আর আমাদের এই ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য আমি নিলয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। কি ভেবেছো তোমার এই সাজানো মিথ্যে আমি বিশ্বাস করে নিব? ইম্পসিবল। তোমার মতো নষ্টামের মুখে দেখতে আমার ঘৃণা করে। ছাড়ো, আমার পা ছাড়ো বলে লাথি মারলাম। নীলা পা ছাড়লো না। আমি চলে যাচ্ছিলাম, নীলা টেনে হিসছে। নীলা তবুও আমার পা ছাড়ছে না। পায়ের কাছে প্যান্টের অংশ ভিজিয়ে ফেলছে ওর চোখের পানি দিয়ে। এতে আমার কিছু যায় আসে না। ও এরকম একটা কাজ করতে পারলো, তাহলে ওর পেটে বাচ্চাটা কার? নিলয়ের নয় তো? না না, এটা হতে পারে না। ওটা আমার বাচ্চা। হ্যাঁ, নীলা প্রেগনেন্ট, 5 মাসের। আদি, আমাকে বিশ্বাস করো প্লিজ। আর বিশ্বাস করো, আমি নিলয়কে না, তোমাকে আর আমার সন্তানকে ভালোবাসি। হ্যাঁ, সন্তানকে তো ভালোবাসবে, কারণ এর মাঝে যে নিলয় অস্তিত্ব। কী সব বলছো আদি? হ্যাঁ, যেটা শুনেছো সেটাই বলছি। এটা আমার সন্তান না, তোমার প্রেমিক নিলয় আর তোমার সন্তান। আদি, নিলয় আমার ছেড়ে পেছনে সরে গেল, না চাইতো নীলার দিকে একবার তাকালাম, চোখ বেয়ে পানি পড়ছে। আর শেষে এটা বলার বাকি ছিল, এটুকু বিশ্বাস তোমার নেই আমার উপর? যে মেয়ে বিয়ের আগে এক্স প্রেমিকের সাথে দেখা করতে যায়, যে মেয়ে বাসরাতে মিথ্যে কথা বলে, তাকে বিশ্বাস করাটা একটা নিছক বোকামি, যেটা আমার দ্বারা সম্ভব না। খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে, আর এসে যেন তোমার মতো কলঙ্কিনীর মুখ না দেখি, বলেই বেরিয়ে গেল। জানি না কোথায় যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। এরকমটা হওয়া কি খুব দরকার ছিল? কি এমন ভুল করেছিলাম বিধাতা? বসে আছি ব্রিজের উপর, বারবার মনে নীলার কান্না করা মুখটা ভেসে আসছে। খুব অস্বস্তি লাগছে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম মোবাইলের স্ক্রিনে বেশ স্পষ্টভাবে নীলার নামটা ভেসে উঠল। ফোনটা কেটে দিলাম, তবুও বারবার ফোন দিচ্ছে, বারবার কেটে দিচ্ছে। তার উপর একটা মেসেজ ওপেন করলাম। আদি, প্লিজ একটাবার কলটা রিসিভ করো প্লিজ। নীলা আর কল করলো না, না চাওয়া সত্ত্বেও রিসিভ করলাম। কি সমস্যা কি তোমার? আমি কি বলে এসেছিলাম মনে নেই? ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে, সাথে আমার ভিতরটা ফেটে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? বোবা হয়ে গেছো নাকি? আদি, অন্ততপক্ষে এটা তো বিশ্বাস করো যে আমার পেটে আগত বাবুটা তোমার আর আমার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কীভাবে বিশ্বাস করবে? হ্যাঁ, ওটা আমার সন্তান, তার কোনো প্রমাণ আছে? ওটা তো তোমার ওই সব খারাপ কাজের ফলও হতে পারে। না আদি, ওটা শুধু তোমার আর আমার বাবু, আমি বিশ্বাস করি না। আচ্ছা, তুমি বাড়ি ছেড়ে চলে আসো প্লিজ, সন্ধে হয়ে গেছে, আমার ভয় করছে। তোর ভয় করছে তাতে আমার কি? আর বাসায় গিয়ে তোর মতো কলঙ্কিনীর মুখ আমি দেখতে চাই না। আমার খুব তোমাকে দেখতে হবে না, তুমি শুধু বাড়ি ফিরে আছো।
তুই যদি এক্ষুনি তোর কাপড় চোপড় গুছিয়ে তোর বাবার বাড়ি না যাস তাহলে আমি কি করব সেটা আমার জানা নেই। নীলা কেঁদেই চলছে। আমি কাঁদছি কিন্তু সেটা প্রকাশ করছি না নীলার কাছে। ফোনটা কেটে দিলাম, মোবাইলটা ফেলে দিতে চাইলাম কিন্তু অজানা এক কারণে ফেলে দিতে পারলাম না। মোবাইলের দিকে তাকিয়ে আছি। নীলা একটা মেসেজ বা ফোনের অপেক্ষা করছি, কেন করছে না তাও জানি না। নীলার উপর রাগ আর ঘৃণা এখনও আমার মনে রয়ে গেল। হঠাৎ মেসেজের টোনে কানে কম্পন সৃষ্টি হলো। কাঁপা কাঁপা হাতে ওপেন করলাম। আদি, তুমি আমাকে এতটাই ঘৃণা করে জানতাম না, কিন্তু আজ বুঝতে পারলাম সেটা। হ্যাঁ, তোমার কিছু করা লাগবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা, বাবুটা শুধু তোমার আমার। আর নিলয়ের কথা তোমাকে বলতাম কিন্তু বলিনি এরকম একটা ঘটনা ঘটবে বলে। আর আমি শুধু তোমাকে ভালোবাসি আর আমার বাবুটাকে। কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করলে না। নীলার মেসেজ আমার বুকের ভেতরটা নড়ে উঠল অজানা আশঙ্কায়, অজানা ভয়ে। কিন্তু তবুও আমি যেন বিশ্বাস করতে পারছি না যে নীলা সত্যি বলছে। আমি তো নীলাকে আর নিলয়কে হাত ধরে বসে থাকতে দেখেছি, সেটা কি করে ভুল হতে পারে? তাছাড়া পাশের বাসার ভাবিও তো বলেছে সে নীলাকে প্রতিদিন বাইরে যেতে দেখতেন। তাহলে বাড়ি ফিরে নীলাকে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। আলমারিতে কাপড় চোপড় নেই, ছাদে গেলাম সেখানেও নেই। মনে হয় চলে গেছে। না, নীলাকে ফিরতে হবে। তখনই কেউ ফোন করলো। নীলার ফোন ভেবে তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যালো মিস্টার আদি, কি, কে বলছেন? নিলয়, তোমার প্রাক্তন, তোমার স্ত্রীর প্রাক্তন প্রেমিক। প্রাক্তন না বর্তমান প্রেমিক। ওয়েট, আমি কিছু প্রুফ দিচ্ছি। ফোন কেটে দিল। মেসেজ আসলো কয়েকটা, SMS এসেছে। ওপেন করে যেটা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নীলা আর নিলয়ের কিছু অন্তরঙ্গ ছবি। ছবিগুলো আমাদের বিয়ের আগে, কিন্তু বর্তমানে কয়েকটি ছবি আছে যেটাতে নীলা আর নিলয় পার্কে বসে আছে। মোবাইল ছুঁড়ে মারলাম দেওয়ালের দিকে খুব জোরে, ভেঙে চুরমার হয়ে গেছে। বসে পড়লাম মাটিতে। নীলা আমার সাথে ছলনা করলো, এর শাস্তি আমি তোকে দেবই। পরদিন একজন ব্যারিস্টারের সাথে কথা বললাম ডিভোর্সের ব্যাপারে। কয়েক মাস লাগবে কাগজ রেডি করতে। না, এই ছলনাময়ী কলঙ্কিনী মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। নতুন মোবাইলে সিমটা চালু করলাম। প্রায় কিছু সময় পরে নীলার ফোন। একের পর এক ফোন করেই যাচ্ছে, মেসেজও করছে, কিন্তু আমি না কল রিসিভ করছি না মেসেজ সেন্ড করছি। নীলার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম। বাসা থেকে বের হয়ে পার্কে গেলাম, যেটাই নীলা আর আমার প্রথম দেখা হয়েছিল। এখানে আমি প্রথম নীলাকে দেখেছিলাম, কোণে দেখেছিলাম। বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু তখনও নীলা আমাকে তার অ্যাফেয়ারের ব্যাপারে কিছু বলেনি। এর পার্কটা আমার মন খারাপের সাথী। যখন মন খারাপ হয় তখন এখানে এসে বসি। তখন কারো হাত আমার হাতে পড়লো। চমকে উঠতে স্পর্শটা খুব পরিচিত। নীলা। তাকাতে দেখলাম নীলা। কিছু বলতে যাব তার আগে নীলা আমার পায়ে পড়ে বলল, আমায় ক্ষমা করো আদি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না নীলা? নিশ্চয় আমি আদি, আমি তোমাকে নিলয়ের কথাটা বলতাম, কিন্তু আমি জানতাম আজ যে ঘটনাগুলো ঘটেছে সেটা তখন ঘটতো। সেই ভয়ে আমি তোমাকে আমার অ্যাফেয়ারের ব্যাপারে বলিনি। ভালো কথা। কিন্তু তোমার সব কেলেঙ্কারির ছবি নিলয় আমার ফোনে SMS করেছিল। আদি, ওগুলো বিয়ের আগের। আর নিলয় এই কাজটা করবে তাই আমি নিলয়ের সাথে একটা মীমাংসা করতে যাচ্ছিলাম। আমি এটা বিশ্বাস করি না। আর লয়ার সাহেবের সাথে কথা হয়ে গেছে, আর মাত্র কয়েকটা মাস আমরা স্বামী স্ত্রী থাকবো, তারপর দুজন দুই দিকে। আদি, তুমি এটা করো না। তুমি আমার দিকে তাকাও আদি। নিলয় আমার পা জড়িয়ে কাঁদছে। নীলাকে চড় মারার সামর্থ্য আমার না হয়, সব রাগ আর ঘৃণা নীলার উপর আজ আমি ঝেড়ে দিলাম। আমি নীলাকে পা থেকে ছাড়িয়ে উঠে চলে যাচ্ছিলাম। আদি, তুমি অন্ততপক্ষে তোমার বাবুটার কথা একবার ভাবো। আমি ওর কথাটা শুনে থমকে দাঁড়ালাম, কিন্তু পরে আবার হাঁটতে শুরু করলাম। এটা তো আমার না, নিলয়ের বাচ্চা। চলে এলাম, বাসায় এসেছি। আমাকে দেখে আব্বু আম্মু যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। আসলে আমি চাকরি সূত্রে আব্বু আম্মু থেকে আলাদা বাসায় থাকি। অফিসটা আমাদেরই। আগে আব্বু চালাতো, এখন অফিসের সব দায়ভার আমার উপরে ছেড়ে দিয়েছে। কিরে, তুই একা বৌমা কোথায়? আম্মু। নিশ্চুপ আমি। কিরে, কথা বলছিস না কেন? আব্বু। তারপর আব্বু আম্মুকে সব ঘটনা খুলে বললাম। তোর কথা ভুল হচ্ছে, নীলামা এমন করতেই পারবে না। ও তোকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে আব্বু। তাহলে আমি এটা কেন করলো আব্বু? ডুকরে কেঁদে উঠলাম আমি। আম্মু আমাকে তার বুকে জড়িয়ে দিল। কাঁদিস না আব্বু, আর যাই করবি ভেবে চিন্তে করবি। হ্যাঁ, এটা কিন্তু তোর পুরো লাইফের কথা, যা করবি ভেবেই করবি আব্বু। আমাকে আর কিছু না বলে আব্বু আম্মু আমাকে তাদের আদর আপ্যায়ন করতে শুরু করলো। রুমের বারান্দার দোলনাতে বসে আছি। মোবাইলে রিং বেজে উঠলো, অপরিচিত নাম্বার। দুইবার পর রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আদি ভাইয়া, একটা মেয়ে। জি, কে বলছেন? আমি নীলার বান্ধবী। শুনলাম আপনার আর নীলার মাঝে সমস্যা চলছে। ঠিক শুনছেন। এখন আমার ভালো লাগছে না, পরে কল করুন। কিন্তু ভাইয়া, ব্যাপারটা ডিভোর্স পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক হয়নি। নীলা এমন মেয়ে না। আপনার কথা ভুল হচ্ছে। মানছি আগে ওর রিলেশন ছিল নিলয়ের সাথে, কিন্তু ওগুলো আগের ব্যাপার। আপনাকে ওকলাতি করতে কে বলেছে? আমি। ভাইয়া, আমি সঠিক কথাগুলোই বলছি। তাহলে আমার চোখে দেখার ছবিগুলো মিথ্যে? সেটা তো জানি না, কিন্তু
কোনো কিন্তু না, আপনি ফোন রাখুন ব্যাস। ফোন কেটে দিলাম। উনি আবার দ্বিতীয় ওকালতি করতে এসেছেন, ইডিয়েট। ডিভোর্সের দিনগুলি এগিয়ে আসছে, আর কয়েক সপ্তাহ পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু যেটা করছি সেটা কি ঠিক করছি? নীলাকে ছাড়া কি থাকতে পারবো? আর আমার বাচ্চা, আমার বাবু, ওকে কি দেখতে পারবো না? খুব কষ্ট হচ্ছে ভিতরে। আম্মু মাঝে মাঝে বলে যে, চেহারা কি, একই অবস্থা, মুখে এত দাড়ি কেন? আমার তখন বা কী বা বলার থাকে? আম্মুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেই। নীলা অবশ্য ডিভোর্স আটকানোর জন্য প্রচণ্ড চেষ্টা করছে। মাঝে মাঝে পার্কে পেয়ে যাই, ও কথা বলার জন্য এগিয়ে আসলে আমি চলে যাই। কি দরকার ছলনা মায়ের সাথে মায়া খেলার? নীলাদের বাসা বেশি দূরে না, আমাদের বাসা থেকে 20-25 মিনিটের রাস্তা। এতদিন হয়তো নীলার পেটে ওর সন্তানটা অনেক বড় হয়ে গেছে। পেটটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। বাবুটা বড় হচ্ছে তো তাই। বাবুটা নীলার পেটে কি লাথি মারে? ছেলে না মেয়ে হবে? আরে আমি এসব ভাবছি কেন? বাবুটা তো আমার না, ওটা নীলয় আর নীলার। নীলার সাথে দেখা হয়ে যাওয়ার ভয়ে বাসা থেকে বের হই না। বেশ কয়েকদিন আগে নীলা বাসায় এসেছিল, কিন্তু আমি ওর সাথে দেখা করিনি। বলেছিলাম এরকম কলঙ্কিনীর মুখ আমি দেখতে চাই না। খুব কষ্টে কথাটি বলেছিলাম, বলার সময় গলা ধরে যাচ্ছিল। পুরনো সিমটা ভেঙে ফেলেছি, নতুন সিমে মোবাইল চালু করছি। রুমের বারান্দায় দাঁড়িয়েছিলাম। আম্মু কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। আদি, এভাবে আর কত? কি আমি? তুই তো নিজেকে শেষ করে দিচ্ছিস, কেন এরকম করছিস? হয়তো আমার ভাগ্যে এটাই ছিল। আম্মু চোখের জল মুছে চলে গেল। মোবাইলে আলো জ্বলছে, হাতে নিলাম। আননোন নাম্বার থেকে কল এসেছে, রেখে দিলাম। কল রিসিভ করার মুড নাই এখন। রাতের আকাশের চাঁদ আর তারা গুনছি আমি। আবারও ভাইব্রেট করতে লাগলো ফোনটা। রিসিভ করলাম। হ্যালো, কে? আমি। ওপাশ থেকে কোনো শব্দ আসলো, নীরব। কথা বলছেন না কেন? কি বলবো? কিছু বলতে গেলেই তো ফোন কেটে দিবে। খুব ইচ্ছে ছিল তোমার কণ্ঠটা শোনার। নীলার কণ্ঠ শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। খুব রাগ হলো আমার নীলার উপর। আমার মনে প্রচণ্ড রাগ আর অভিমান জমা হয়ে আছে। কেমন আছো? যেমনটা রেখেছো। কি এমন ক্ষতি করেছিলাম তোমার, এরকম একটা শাস্তি দিলে? তুমি তোমার জেদটাকে এখনও ধরে রেখেছো। একটুও বোঝার চেষ্টা করছো না আমাকে। তোমাকে বোঝার মতো মানুষ তোমার কাছে আছে, তুমি শুধরাবা না। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। কাল একবার, শুধু একটা বার দেখা করতে পারবে? আমার কাছে অতটা সময় নেই। বেশি না, মাত্র 10-15 মিনিট হলেই চলবে। দেখা যাবে। থ্যাঙ্কস। কাল 10টার দিকে পারলে আসলে একটা কল দিও। গুড নাইট নীলা, গুড নাইট। কল কেটে দিলাম অনিচ্ছা সত্ত্বেও। মুখে ফুটে উঠলো জানি না কেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। চোখটা বারবার পাশের দিকে যাচ্ছে। মনে হচ্ছে পাশেই নীলা শুয়ে আছে। কেন জানি নীলার কথা শুধু ভাবতেই ভালো লাগে। কিন্তু নীলাকে দেখলে আমার প্রচণ্ড ঘৃণা হয়। আর ওর কথা শুনলে এমনটা হয়, রাগে যেন আমার চোখ মুখ জ্বলে ওঠে। কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ঘুম ভাঙলো। নীলার সাথে দেখা করব না ভেবে রেডি হয়ে নিলাম। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। অফিস এখন আর যাই না। আব্বুকে অফিসের দিকটা সামনে নিয়েছে। বাসার গাড়িটা নিয়ে পার্কে পৌঁছালাম। নীলা সেখানে আগের থেকে উপস্থিত ছিল। আমার আশা দেখে নীলা এক দৃষ্টিতে তাকিয়েছে। নীলার পেটটাতে বাবুর চিহ্ন স্পষ্ট, তবে নীলার চোখের নিচে কালি পড়ছে। আসলে তাহলে ভেবেছি আসবো না। নীলা, খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। ভাবতেই পারিনি এমনটা করবে। তোমার জেদ আর অ্যাটিটিউডের কাছে হেরে গেলাম। নীলার চোখ দিয়ে পানি টপটপ করে পড়তে লাগলো। এমনি এমনি তো জেদ ধরিনি। খুব খারাপ একটা কাজ করেছো তুমি, জানি, কিন্তু সেটা বিয়ের আগেই করেছিলাম। আর তুমি সে ছবিগুলি দেখিয়েছিলে, হয়তো ওগুলো তোলা হয়েছিল যেদিন আমি নীলার সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর এর একটা বিহিত করতে। হ্যাঁ, ওই দিন তো তুমিই গিয়েছিলে আর ওইসব ফষ্টি নষ্টি করেছিল। নীলা বদমাইশি করে জোর করে আমাকে জড়িয়ে ধরে আর সেটার ফটো তুলে। আর ও আমার ঠোঁটে চুমু খেয়েছিল। ওকে আমি চড় মেরেছিলাম। তোমার কথাটা যে সঠিক তার কোনো প্রমাণ, এনি প্রুফ না। সেটা তোমার বিশ্বাসের উপর নির্ভর করছে। তোমার কথাটা তো বাসরাতেও বিশ্বাস করেছিলাম, তাই না? সেটা সমস্যা না। সমস্যাটা বিয়ের পরে ব্যাপারটা। আচমকা নীলা আমার হাত দিতে ওর পেটে রাখলো। হাত দিয়ে দেখো, এটা তোমারই সন্তান কারো না। দেখো বাবু তোমাকে আব্বু আব্বু ডাকছে। না, এটা আমার সন্তান না। বিশ্বাস করো, এটা তোমারই অস্তিত্ব। তোমার ভ্রূণটা ওর সৃষ্টি, আর কারো না। বিশ্বাস করো। নীলা কেঁদে উঠল। টাইম আপ বলে ঝটকা মেরে নীলার পেট থেকে, ওর হাতের শিকলবন্দি থেকে নিজের হাতটা ছড়িয়ে নিয়ে পার্কের গেটের বাইরে পা বাড়ালাম। নীলা চিৎকার করে বলল, আদি তুমি আমাকে বিশ্বাস করো। আমার এভাবে একা করে যেও না। চোখ মুছতে মুছতে চলে গেল। ছলনাময়ী ছলনায় আমি আর মেতে উঠছি না। বাসায় চলে এলাম। ডিভোর্সের দিন দেখতে দেখতে এসেছে সেই দিন। আমার হাতে এসেছে একটা পেপার, ডিভোর্স পেপার। আমাকে আর নীলাকে আলাদা করতে পারে এই পিশাচ পেপার। ডিভোর্স লেটারটা মুহূর্তে আমার হাতে রয়েছে। হাত কাঁপছে। তাহলে কি সত্যি শেষ হতে যাচ্ছে আমাদের এতদিনের সম্পর্ক? না, আর ভাবতে পারছি না। যেটা করছি সেটা কি ঠিক করছি? পরক্ষণে মনে হলো ঠিকই তো করছি। নীলার মতো একটা খারাপ নষ্টা মেয়ের সাথে সংসার করার তো কোনো প্রশ্নই ওঠে না। যে কিনা বিবাহিত হয়ে অন্যের বউ হয়ে বাইরের একটা নোংরা ছেলের সাথে নোংরামি করে যাচ্ছে অনায়াসে। যে কিনা নীলার এক্স
নীলার প্রতি আমার মনে যেন পৃথিবীর সব রাগ আর ঘৃণা জড়ো হলো। ও কি আমার কাছে সুখী ছিল না? আমি তো যতটুকু পারতাম নীলাকে সব দিতাম। অফিসের এমডি হওয়া সত্ত্বেও অফিসের কাজ থেকে কাজের ফাঁকে ফাঁকে নীলাকে সময় দিতাম। কিন্তু নীলা তো প্রতিদান দিল। নীলা তো বলতেই পারতো ও আমার কাছে সুখী না, তাহলে ওকে অনেক আগেই মুক্তি দিয়ে দিতাম। বাবুটাকে দেখার আশা থাকতো না তখন। কিন্তু নীলা অনায়াসে ওর এক্সের সাথে সময় কাটাতে শুরু করলো। ধ্যান ভাঙতেই ডিভোর্স লেটারটার দিকে তাকালাম। অনেকটা ভিজে গেছে চোখের পানিতে। না, নীলাকে আমি মুক্তি দিব। সেটা আমার দেওয়ার সামর্থ্য না থাকলেও একটা কলম হাতে নিলাম, কাপা কাপা হাতে ডিভোর্স লেটারটা সই করে দিলাম। শেষ, এটাকে মুক্তি দিবে নীলাকে। এখন থেকে আমি আর নীলা আলাদা, দুজন দুই দিকে। চোখের পানি মুছে নিলাম। ডিভোর্স লেটার ভিজে যাচ্ছে। রুম থেকে বেরিয়ে কেউ একজনের সাহায্য নিয়ে লেটারটা পাঠিয়ে দিলাম নীলাদের বাসায়, নীলার কাছে, মুক্ত করে নীলাকে। এতক্ষণে হয়তো নীলার কাছে ডিভোর্স লেটার পৌঁছে গেছে। মুক্ত করে নীলা। আসলে কি নীলা আর আমি একে অপরের থেকে আলাদা হয়ে গেলাম? এটা কখনো ভাবিনি এমনটা হবে, হওয়ার কথাও ছিল না। নীলা আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করলো, তার জন্য আজ দুইজন দুই দিকে। মোবাইলের সিমটা খুলে ফেলে দিলাম, কারণ নীলা এই নাম্বারটা জেনে গেছে। নীলা হয়তো নীলার এই বাচ্চাটা মেনে নিচ্ছে না, তাই নীলা বাচ্চাটা আমায় বলে আমার পরিচয়ে জন্ম দিতে চাচ্ছে। কিন্তু বাচ্চাটা তো আমার না, ও আমার পরিচয়ে বড় হবে কেন? ভাবছিলাম এসব, ঘোর কাটলো কারো স্পর্শে। কেউ কাঁধে হাত রাখলো। তুই তো এটাই চাইছিলি, তাহলে এখন কাঁদছিস কেন আব্বু? ওর চলে যাওয়াতে কাঁদছি না, ও আমার সাথে এমন ছলনা করতে পারলো তা ভেবে কাঁদছি। আর বাচ্চাটা কেঁদেই দিলাম। ভালো করে যাচাই করে দেখেছিস তো? আমার মনে হয় না নীলা এমন করবে আব্বু। আমি নিজের চোখে দেখেছি আব্বু, আর ফটো আছে। মাঝে মাঝে চোখের দেখাও মিথ্যে হয়। ওকে ডিয়ারসন, তোমার যা ভালো মনে করো তাই করো আব্বু। আব্বু আমার কাঁধে সান্ত্বনা চাপড় দিতে দিতে চলে গেল। দু একটা ঘুমের মেডিসিন খেয়ে শুয়ে পড়লাম। জানি এমনি এমনি ঘুম আসবে না, কৃত্রিম উপায় অবলম্বন করতে হবে। উপরের দিকে তাকিয়ে রইলাম। চোখগুলো নিভু নিভু হয়ে আসছে। এমনি এমনি চোখ বন্ধ হয়ে গেল। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পাখিদের কিচিরমিচির শব্দে। সাধারণত এত সকালে উঠি না, কিন্তু আজ উঠে গেলাম কি করে কে জানে। এভাবে কেটে যাচ্ছে দিনগুলি। সেদিন বাড়িতে নীলার মা বাবা এসেছিল। বললেন নীলার এরকম একটা সময়ে আমাকে তার পাশে থাকা প্রয়োজন। আর মেয়েটা নাকি এখনও ডিভোর্স লেটারে সই করেনি। কিন্তু আমার জবাব এরকম ছিল যে আমি ওর পাশে থেকে কি করব? এটার কোনো প্রয়োজন পড়বে না। আর এখন সে আমার স্ত্রী না। ও সই না করলেও আমি সই করে নিছি। ওর প্রেমিককে ওর পাশে থাকতে বলেছেন না কেন? নীলার বাবার জবাব এরকম ছিল, জানি না তোমাদের মধ্যে কী হয়েছে, কিন্তু আমি যেটা জানি ওই বদমাইশটার সঙ্গে নীলার সম্পর্ক ছিল বিয়ের আগে। বিয়ের পর নীলা এরকম বদমাইশটার সঙ্গে নীলার সম্পর্ক ছিল বিয়ের আগে। বিয়ের পরে নীলা এরকম কাজ করবে বলে আমার মনে হয় না। ওই শয়তানটা নিশ্চয়ই তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করানোর জন্য এরকম একটা কাজ করছে। এসব নীতি কথা আপনি আপনার মেয়েকে শোনান। আর আপনার মেয়ে কী করলো না করলো সেটা আমার জানা জরুরি না। তারপর ওনারা চলে গিয়েছিল। বেশ কয়েক মাস পর হয়ে গেছে নীলার সাথে আর দেখা হয়নি। আর ওর কলও পাচ্ছি না, কারণ সিমটা নতুন। খুব কষ্টে দিনগুলো কাটাচ্ছিলাম। নিজেকে আস্তে আস্তে বাস্তবতার সাথে মানিয়ে নিয়ে উঠেছিলাম। মোবাইল হাতে রুমে বসে আছি। এমন সময় কারো কল আননোন নাম্বার থেকে। দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলাম। হ্যালো, আদি ভাই, একটা মেয়ে। জি, কে বলছেন? আমি। ভাইয়া, অনেক কষ্টে আপনার নাম্বারটা খুঁজে পেয়েছি আমি। জি বলুন, কী জন্য এত খুঁজেছিলেন আমার নাম্বারটা? ভাইয়া, নীলার প্রসব ব্যথা উঠেছে। আমরা ওকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। নীলা বারবার আপনার নাম নিচ্ছে, আপনাকে দেখতে চাইছে ও। তো এতে আমি কি করতে পারি? চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। তবুও কথাটা খুব কঠিন করে বললাম, ভাইয়া আপনি কি বলছেন এসব? একটাবার দেখতে আসেন প্লিজ মেয়েটা। আমার কাছে অতটা সময় নেই যে বেকার কাজে লাগাবো। সরি, ক্ষমা করবেন। চোখ দিয়ে অর্ধের ধারায় পানি পড়ছে। এটা আপনার কাছে বেকার কাজ মনে হচ্ছে মেয়েটা? অবশ্যই। আপনি এত নিষ্ঠুর। আগে জানলে কল করতাম না। টু টু টু। ফোন কেটে গেল। আমার আর বা কী করার আছে? ওর জন্য যে আমার রাগ আর ঘৃণা জন্মেছে। দুইটা ঘুমের মেডিসিন খেয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। রাজ্যের সব ঘুম এসে ভর করলো আমার চোখে। চোখ ভারী হয়ে আসলো। চোখ বুজে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙলো। শরীরে প্রচণ্ড ব্যথা করছে। কাল বিকেলে ঘুমিয়েছিলাম, এখন জাগলাম। খুব লম্বা নিদ্রা ভ্রমণে গিয়েছিলাম। ভাবার মাঝে বুকটা ছ্যাদ করে উঠলো অজানা ভয়ে। নীলার কথা মনে পড়ল। কি হয়েছে? কিছু হয়নি তো? ছেলে না মেয়ে বাবু হয়েছে? খুব জানতে ইচ্ছা করছে, কিন্তু কেন? আমি তো ঘৃণা করি ওকে, প্রচণ্ড ঘৃণা করি। মোবাইল হাতে নিয়ে জিশানের নাম্বারে কল করলাম। নীলার মামাতো ভাই। হ্যালো, কে বলছেন? আমি আদি। ও, তা কল করেছেন কেন? আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার জিশান। জাস্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে কল কেটে দাও। কি জানতে চাও? নীলার কি হয়েছে? হঠাৎ এত দরদি হয়ে উঠলেন যে? আর আপনার উৎসাহ সাপোর্ট ছাড়া আপু খুব ভালো মতো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে। টু টু টু। কল কেটে দিল। হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে আমায় ছেড়ে দিছে, আর আমি আমার জীবন ফিরে পেয়েছি। কিন্তু আমি এতটাই ব্যাকুল হচ্ছি কেন? সারাদিন এই ব্যাকুলতার মধ্যে কাটলো। রাতে মোবাইলে একটা মেসেজ আসলো। নাম্বারের দিকে তাকাতে আটকে উঠলাম। নীলা মেসেজ করলো। মেসেজ ওপেন করলাম। তুমি প্রমাণ করে দিলে
কতটা ঘৃণা করো আমাকে। ভেবেছিলাম তুমি তোমার জেদ আর সন্দেহ পাশে ফেলে ছুটে আসবে আমার কাছে, কিন্তু না, তুমি সেটা ভুল প্রমাণ করলে। তুমি আসলে না, একটা বারও দেখতে আসলে না। খুব ঘৃণা করো আমাকে, তাই না? ঘৃণা করারই কথা, কিন্তু একটা কথা, মেয়েটা একদম তোমার মতোই হয়েছে। আমি ওর ডিএনএ স্যাম্পল টেস্ট করিয়েছি, ওটা তোমার ডিএনএর সাথে ম্যাচ করে, অর্থাৎ তোমারই মেয়ে গর্ভধারণ করেছি আমি। বিশ্বাস করবে না জানি। মনে আছে সেদিন যখন পার্কে তোমার সাথে দেখা করেছিলাম, সেদিন আমি তোমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম, সেটার সাহায্যে তোমার মেয়ের ডিএনএ টেস্ট করেছি। আর মেসেজে লিখতে খুব কষ্ট হচ্ছে, ওরা তো মোবাইল ফোনটাও দিচ্ছিল না। এসব বলে আর লাভ বা কী? এতটাই ঘৃণা করো আমাকে? মুক্তি পেতে চাও? হ্যাঁ, মুক্তি দিয়ে দিলাম, সম্পর্কটা ইতি ঘটালাম। লাভ ইউ আদি। মেসেজ পড়ে মাথা ভনভন করতে লাগলো, মাথা ঘুরতে শুরু করলো, চোখ দিয়ে অর্ধধারায় পানি পড়তে লাগলো। মনে হয় খুব বড় ভুল করে ফেলেছি, শোধরাতে হবে। হ্যাঁ, শোধরাতে হবে। ভাবনার ছেদ ঘটলো কারো ফোনে, হাতে নিয়ে রিসিভ করলাম। কংগ্রেস করবেন না মিস্টার আদি? পুরুষ কণ্ঠে। কে বলছেন? আমি। নিলয়। তোমার স্ত্রী না। নীলা তো এখন তার তোমার স্ত্রী না, অর্থাৎ নীলার প্রেমিক বলছি। কী জন্য ফোন করেছেন? রেগে গিয়ে বললাম। কুল কুল মিস্টার আদি, বাই দেওয়া যায়, কংগ্রাচুলেশন করবে না মানে? যা বলছিস পরিষ্কার করে বল। মানে এটাই বলতে চাইছি যে একটা মেয়ের বাবা হতে পারলাম, তার জন্য তো কংগ্রাচুলেশন জানানো উচিত, তাই না? নিলয়ের কথাটা আমার বুকে তীরের মতো বাঁধলো। সন্তানটা তো ওর, তাহলে আমি কেন দেখা করতে যাওয়ার বন্দোবস্ত করছিলাম? আর একটা কথা, নিলয়ের কথাটা শুনে কলটা কেটে দিলাম। আর কী বা শোনার বাকি আছে? বের হয়ে সোজা আব্বুর রুমে গেলাম। আব্বু আসি। রুমে আব্বু ছিল। আয় বাবা, আয়। আমি রুমের ভিতরে ঢুকলাম। আমি দেশের বাইরে কোথাও যাব, এখানে আর থাকা হচ্ছে না আমার। হঠাৎ দেশের বাইরে কেন? দেশেই থাক, বাপ বেটা মিলে আমাদের বিজনেসটা দেখাশুনো করি, আর কাল না হয় আমরা সবাই ঘুরতে যাব। না বাবা, আমার ভালো লাগছে না, তুমি পাসপোর্ট রেডি করো, আমি কাল পরশু চলে যেতে চাই। আব্বু আম্মুর দিকে তাকালাম। ঘুরতে যাবে নাকি আব্বু? আম্মু। না, ওখানে গিয়ে থেকে যাব, আর কোনো বিদেশি কোম্পানিতে চাকরি খুঁজে নেব। চাকরি করার কি দরকার, এমনি যা। না, এমনিতে এতদিন থাকতে পারবো না, চাকরি করব। তুমি প্লেনের ব্যবস্থা করো। আমি। আচ্ছা, কোথায় যাবি তুমি ঠিক করে দাও। আচ্ছা দেখি, ব্যাংকক গেলে হবে না? আব্বু। বলে নিজের রুমে চলে আসলাম। এয়ারপোর্টে আসি সাথে আব্বু আম্মু আর বন্ধুরা, যাদের কথা গল্পে উল্লেখ করিনি। সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। আব্বু আম্মু কাঁদতে কাঁদতে শেষ, আর বন্ধুরা একের পর এক জড়িয়ে ধরছে। বিদায় জানিয়ে চলে এলাম প্লেনে উঠে, নিজেদের উড়ো যান দিয়ে। আব্বু অর্থাৎ আমাদের বিজনেস উড়ান যান দিয়ে বিদেশি ক্লায়েন্টদের সাথে বিজনেস সম্পর্কিত কাজে ব্যবহার করতে থাকেন আব্বু। ফাঁকা ফাঁকা কেউ নেই, মাথা এলিয়ে দিলাম ছিটে, পাড়ি দিচ্ছি নতুন জায়গায়। 1 বছর হয়ে গেল প্রবাদ জীবন, যেদের কারণে এই 1 বছর খুব ভালোভাবেই কাটিয়েছি। খুব মনে পড়েছে নিজের দেশের প্রতিটা মানুষের কথা। বেশি মনে পড়েছে নীলার। নীলার বাচ্চাটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। নীলার মেয়ে জন্মের 2 দিন পর আমি ব্যাংককে এসেছিলাম, অর্থাৎ নীলার মেয়ে 1 বছর 2 দিন হয়ে গেছে। আজ দেশে ফেরার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। এখন আর আগের জেদটা নাই, নীলার প্রতি কোনো ঘৃণাও নেই, শুধু আছে কিছুটা অভিমান। ভাবছি দেশে ফিরে নীলাকে ফিরিয়ে আনবো নিজের কাছে, কিন্তু নীলা কি এখন আর আমাকে ভালোবাসবে? এখন না, নীলা তো আমাকে আগেও ভালোবাসতো না। ও সব ভালোবাসতো নিলয়ের জন্য। দেশে ফেরার সব ব্যবস্থা করে ফেলছি, কাল ফিরেই যাব। সব কিছু গুছিয়ে নিলাম। অন্ধকার সূর্যকে ডেকে নিচ্ছে। রাতে এসে উপস্থিত, গ্লাস ভেদ করে আমার চোখে সেই দৃশ্য অবলোকন করছে। শুয়ে পড়লাম খুব তাড়াতাড়ি, কাল দেশে ফিরতে হবেই তো, তাই চোখ লেগে আসছে। তলিয়ে যাচ্ছে ঘুমের দেশে। ঘুম ভাঙলো সকালে। রাতে কিছু খাইনি, তাই পেটে ক্ষুধা লেগে গেল। গায়ের শার্টটা গলিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের দিকে। খাবার খেয়ে রুমে ফিরলাম। সব কিছু সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফ্লাইটের উদ্দেশ্যে। অনেক সমস্যার সমাধানের পর উঠে পড়লাম নিজ দেশে পৌঁছে দেওয়া যানবাহনে। দীর্ঘ 1 দিন 8 ঘন্টা পর দেশে ফিরলাম। প্লেন থেকে নেমে আসতে সজীব আমাকে জড়িয়ে ধরলো। এদেরকে বললাম দেশে ফিরছি, মনে হয় আব্বু বলেছে। একে একে মিজান, সাকিব, মাহিন, রাফি সবগুলো হারামি এসে জড়িয়ে ধরতে শুরু করলো। তোরা কি শুরু করলি এটা? আমি। তুই বুঝবি না কি করে আমাদের আনন্দ? তুই তো হিংসুটে, আমাদের আনন্দ দেখতে পাইস না রাফি। ওকে ওকে, মাপ চাই। সবগুলো একসাথে কোলাকুলি। দীর্ঘ সময় পর দেখা মিলল আব্বু আর আম্মু। আব্বু এসে আমাকে জড়িয়ে ধরলো। এত নিষ্ঠুর তুই, আমাদের রেখে এত বছর অন্য জায়গায় থাকতে পারলি? এতটা বছর কই, মাত্র তো 1 বছর। আব্বুর সাথে কথা বলতে আম্মুর দিকে এগিয়ে গেলাম, গিয়ে আম্মুকে জড়িয়ে দিলাম। আম্মু হো হো করে কেঁদে উঠলো। তোর কি একটা বড় আম্মুর কথা মনে পড়েনি আম্মু? না পড়লে কি প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলতাম? ভিডিওতে তো কথা বলে তোমাকে দেখার আকুলতা মেটাতাম। আচ্ছা যাই হোক, বাড়ি চলো। কত কষ্ট করে এলি, আর শরীরের একই অবস্থায় এত রোগা হয়েছিস। আমি নামমাত্র একটা হাসি দিলাম। এটা তো প্রতিটা মায়ের কমন ডায়লগ। কমন হলো ছেলেরা মায়ের মুখে থেকে এটা শোনার জন্য অপেক্ষায় থাকে। বাসায় এসে পেট ভরে আম্মুর হাতে রান্না করা খাবার খেলাম। আমার রুমে গেলাম। খুব সুন্দর করে সাজানো গোছানো। নীলার ছবিটা খাটের কাছে দিকটা আটকানো রয়েছে, সাথে আমিও ছিলাম। ছবিটা
তোলার সময়। ছবিটা হাতে নিলাম, বুলালাম নীলার মুখের ওপর। জানলার পর্দাটা সরিয়ে দিলাম। মিষ্টি রোদ এসে রুমে ঢুকলো। বারান্দা গিয়ে দোলনায় বসলাম, বাইরের দৃশ্যটা দেখতে লাগলাম। এভাবে কেটে দিল 2 দিন। পরের দিন সজীব আমাকে কফি শপে যেতে বলল। সবাই নাকি ওখানে উপস্থিত থাকবে। আমি গিয়ে পৌঁছালাম। তখন কেউ আসেনি। কফি শপটায় ঢুকতে যেতে যাবো, তখনই একটা দৃশ্য দেখে চোখ ছানা পড়া হয়ে গেল। নীলা আর নিলয় একটা টেবিলে বসে আছে। আমি লুকিয়ে পড়লাম, শুনতে লাগলাম ওদের কথাগুলো। নীলা, তোমার মেয়ের জন্য তো ওর বাবার পরিচয় দরকার। নিলয়, তো ওর আব্বু তো আছে। কোথায় আছে? তুমি কি আদির কথা বলছো? তো আর কার কথা বলবো? আমি কি 3-4টা বিয়ে করছি নাকি? কিন্তু আদির সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছে। তাহলে? এখনো হয়নি মানে? মানে আদি আমাকে ডিভোর্স দিল, আমি আদিকে ডিভোর্স দিইনি, আর দিতেও পারবো না। নীলা, নীলা দেখো, ও তোমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তোমাকে দূরে ঠেলে দিত না। ও নিজ থেকে দেয়নি, এসবের জন্য তুই দায়ী। আদি তো এখন আর তোমার নেই, তাই না? আর তাছাড়া তোমার মেয়ে বড় হচ্ছে। ও যখন বাবার কথা জানতে চাইবে তখন তুমি কি বলবে? তার চেয়ে বরং তুমি আমাকে বিয়ে করে নাও। এতে তোমার আর তোমার মেয়ে দুজনের জন্য ভালো। ভেবে দেখো ব্যাপারটা। তুই যদি আর একটা কথা বলিস তাহলে খুব খারাপ হয়ে বলে দিলাম। নীলা উঠে যেতে চাচ্ছিল। নীলার হাত ধরে নিল। হাত ছাড়। না, তুমি কথাটা ভেবে দেখবে। নীলা ঘুরে ঠাস করে একটা চড় বসিয়ে দিল নিলয়ের গালে। নিলয় গালে হাত দিয়ে বসে থাকা আর নীলা হনহন করে বেরিয়ে গেল। 1 বছর পর এই প্রথম নীলাকে দেখতে পেলাম। নীলা আর আগের মতো নেই। ওর মুখে মাতৃত্বের ছাপ একটু মোটা হলেও চোখের নিচে ঠিক কালি পড়ে আছে। নীলা চলে যেতে আমি কফি সবটাই ঢুকলাম। সোজা গিয়ে নিলয়ের কলার চেপে ধরে চেয়ার থেকে উঠালাম। নিলয় কিছু বলার আগে একটা ঘুষি মারলাম। তারপর ঘুষির পর ঘুষি মারতে লাগলাম। শালা, তুই আমার নীলার আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস? বলে ঘুষির পর ঘুষি মারতে লাগলাম। এর মধ্যে সব ফ্রেন্ডরা উপস্থিত। সবাই আমাকে ধরে নিল যাতে নিলয়কে আর মারতে না পারি। কী হয়েছে আদি? এটা কে? সজীব। ওরা নিলয়কে চেনে না। ওই তো শয়তানটা নিলয়। ও আজ নীলাকে ডিস্টার্ব করেছিল। ওর কথায় আমি নীলাকে ভুল বুঝেছি। কি এই সেই শয়তান নীলা? তবে আজ খাইছে। বেঁধে ফেল কুত্তার বাচ্চাকে। নিয়ে চল সাকিবদের পুরনো বাড়িতে মিজান। তারপর নিলয়কে নিয়ে চলে এলাম সাকিবদের পুরাতন বাড়িতে। খুব মারধর করলো সবাই। তারপর নিলয় সত্যিটা বলতে রাজি হলো। আসলে কুত্তাটা আমি আর নীলাকে আলাদা করার জন্য এসব করেছে। আর নীলা যেগুলো বলেছিল সব সত্যি। ওদের রিলেশন বিয়ের 2 মাস আগে ছিল। খুব বড় একটা ভুল করে ফেলেছি। নীলাকে আমি আমার থেকে আলাদা করেছি। তার মানে নীলা জন্ম দেওয়া মেয়েটা আমারে? কি কি খুশি না লাগছে। এখন যে করে হোক আমি নীলাকে আমার করে আনবো। আর আমার বাবু কত বড় হয়েছে কে জানে। খুব ইচ্ছে করছে দেখতে। কুত্তাটাকে কিছু সময় সাইজ করে ছেড়ে দিলাম। বাসায় ফিরে এলাম, খুব খুশি খুশি লাগছে। নীলা তাহলে সত্যিই আমাকে ভালোবাসে। আমার সাথে ছলনা করেনি। কিন্তু আমি যে নীলাকে ছলনা বয়ে বলেছি, খুব বড় ভুল করেছি। নীলাকে খুব কষ্ট দিয়েছি। মোবাইলটা বেজে উঠল। আননোন নাম্বার রিসিভ করলাম। হ্যালো। ইভা, মেলিকণ্ঠ। না, আমি আদি, রং নাম্বার। এই কল করেছেন মনে হয়। কোন আদি? মানে আপনি কেন আদিকে চেনেন? হ্যাঁ, আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের নাম। তুমি নীলার ফ্রেন্ড? আমি। আপনি আদি? হ্যাঁ, ও। তারপর কিছু সময় নিশ্চুপ ছিলাম দুজনে। সরি, অন্য কাউকে কল করতে যাচ্ছিলাম, আপনার ফোনে চলে গেল। না হয় আপনার ফোনে কখনো কল দিতাম না। আমাকে নিশ্চয় চিনবেন না, আমি রাশা। বাই দ্য ওয়ে, কল যখন চলে এসেছে তখন দাওয়াতটা দিয়েই দেই। 22শে জুলাই আমার বিয়ের দাওয়াত রইল। কাল গায়ে হলুদ হবে, চাইলে আসতে পারেন। ও আচ্ছা। আর রাশা, সরি সব ঘটনার জন্য। না ঠিক আছে, আমার কাজ আছে, রাখলাম। টুটু। মেয়েটা নিশ্চিত আমাকে খুব ঘৃণা করে। ওর বেস্ট বান্ধবীর সাথে আমি যা করেছি তাতে এটাই কাম্য। 1 বছর আগে নীলা যখন আমার মেয়েটা জন্ম দিতে হসপিটালে ছিল তখন এই মেয়েটাই আমাকে কল করেছিল। ফলস্বরূপ আমি ওকে কড়া কথা শুনিয়েছিলাম। কাল তো আমি অবশ্যই রাশার বিয়েতে যাব, কারণ সেখানে নীলা উপস্থিত থাকবে। পরদিন বিকালের দিকে সন্ধ্যার কাছাকাছি সময় গিয়ে উপস্থিত হলাম রাশাদের বাসায়। ওদের বাসায় একবার গিয়েছিলাম, নীলাকে নিয়েই গিয়েছিলাম। বাড়ির সব দেওয়ালে লাইট জ্বলে উঠছিল রং বেরঙের। বড় উঠোনে মানুষের আনাগোনা। উঠোন পেরিয়ে সামনে যেতেই রাশার সঙ্গে দেখা। আমাকে দেখে কিছুটা অবাক হলো, আর কিছুটা ঘৃণার চোখে তাকাচ্ছিল। প্রতি উত্তরে আমি একটা হাসি দিলাম। আমার দিকে এগিয়ে এলো। আসুন। আমি রাশাকে ফলো করলাম। একটা রুমে নিয়ে বসালাম। ওয়াশরুমটা কোন দিকে? রাশা আমাকে দোতলায় নিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে চলে গেল। ওয়াশরুমের কাছের বারান্দার মতো বড় জায়গাটা গেলাম। এখান থেকে পুরো বাড়িটা দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়িটা দেখছিলাম। তখনই কোনো নারীকণ্ঠ কানে ভেসে আসলো। রাজু, তুমি এখানে? খালা আমাকে ডাকছে। রাজু রাশার ভাই। কণ্ঠটা চিনতে আমার ভুল হলো না যে এটা নীলার কণ্ঠ। ঘুরে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা মনে হয় বুঝতে পারলো যে যাকে খুঁজছি আমি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি না, অর্থাৎ আমি রাজু না। নীলা আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, নিজেকে ছাড়িয়েও নিল। পরক্ষণে নীলা আমার গালে ঠাস করে একটা চড় মারল। এই কে রে তুই? বিয়ে বাড়িতে এসে
ছ্যাঁচড়ামি করার জন্য নীলা নিশ্চুপ। আমি কোনো উত্তর না দিয়ে নীলার দিকে তাকিয়ে আছি। নীলা আবার বলতে শুরু করলো, কিরে কথা বলছিস না কেন? আর এখানে তো তোর মুখ দিয়ে কথাই বেরোবে না। এদেরকে কে যে ইনভাইট করে? বিয়ে বাড়িতে এসে মেয়েদের সাথে বদমাইশি করতে লজ্জা করে না? লুচ্চা কোথাকার। এদেরকে তো গণপিটানি খাওয়ানো দরকার। এখন যদি এই কথা বলে বিয়ে বাড়িকে সবাইকে বলি, তাহলে তোকে গণধোলাই দিয়ে সবাই মেরে ফেলবে। নীলা আমাকে দেখতে পাচ্ছে না, কারণ সেখানে পর্যাপ্ত আলো নেই। সন্ধ্যা হয়ে আসছে। আলো জ্বালালে বোধহয় কারো মনে নেই। আমি আগের মতোই নিশ্চুপ, কোনো কথা বলছি না। এই ছেলে সামনে আয়, সামনে আয় বলছি। নীলা ধমক দিয়ে উঠলো। আমি আলোর সামনে গেলাম। নীলা আমাকে দেখে চমকে উঠলো। তুমি? চিনতে পেরেছো? আপনাদের মতো পিচাস আর নিষ্ঠুর মানুষদের না চিনে কি উপায় আছে? আপনি কেন বলছো কেন? কেন? তুমি বলতে হবে নাকি? নীলা, হ্যাঁ কেন? আপনাকে তো আমি চিনি না, আর অচেনা মানুষকে তো আপনি বলাটাই শ্রেয়। নীলা, এখন আমি তোমার কাছে অচেনা হয়ে গেলাম? ক্ষমা করে দাও প্লিজ। এই শব্দটা 1 বছর আগে আমি বারবার আপনার কাছে চাইছিলাম, কিন্তু আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, মনে আছে? বাই দ্য ওয়ে, আমার অনেক কাজ আছে। বেকার কাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। নীলা আমার কথায় আমাকে ফিরিয়ে দিল। খুব কষ্ট হচ্ছে। নীলা এখন আমাকে চিনেও না চেনার ভান করেছে। আর একটা মেয়ের সাথে নোংরামি করার জন্য বিয়েবাড়ি বেছে নিবে না নীলা। নীলা রাগে লাল হয়ে গেছে। মনে হয় পারলে নীলা আজ সব ক্ষোভ আমার উপর মিটিয়ে দিবে। নীলার মুখে স্পষ্ট অভিমানের ছাপ। অনেক অভিমান জমে আছে আমার উপর। নোংরামি কই করলাম? বউয়ের সাথে এসব করাকে কি নোংরামি বলে? কিসের বউ? কার বউ? কেন? তুমি তো আমার বউ। আর তোমার সাথে একটু টিয়ে না করলে আর কার সাথে করবো? হায়, আপনি মনে হয় ভুলে গেছেন আদি সাহেব যে আমাদের তো ডিভোর্স হয়ে গেছিলো 1 বছর আগে। না, ভুলিনি। তবে ডিভোর্সটা হয়নি এখনো। মানে? নীলা অবাক হয়ে বলল, মানে হলো যে ডিভোর্স লেটার তুমি এখনো সই করনি। নীলা অবাক হয়ে তাকালো আমার দিকে। ওর চোখ বলছে, তুমি কিভাবে জানলে? কিন্তু অন্য কিছু প্রকাশ ফুটিয়ে তুলতে চাচ্ছে নীলা। ভুরু কুচকে তাকালো আমার দিকে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি করে জানেন যে আমি ডিভোর্স পেপারে সই করিনি? আপনি সই করতে পেরেছেন তো আমি পারবো না কেন? নীলা ওর চোখে মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে তুলল। আমি একটা হাসি দিলাম। আমার জানা আছে, তোমার সাথে 1 বছর 6 মাস সংসার করে এতটুকু জানতে পেরেছি আমি হিনশূন্য তুমি। শয়তানি একটা হাসি দিলাম। নীলা তেলে বেগুনে জ্বলে উঠল। এমন সময় রাশার আগমন। আরে আদি ভাই, আপনি এখনও এখানে দাঁড়িয়েছেন? নীলা ঘুরে দাঁড়াতে রাশা জিহ্বায় কামড় দিয়ে মুখ লুকিয়ে অন্যদিকে চলে গেল। কারণ রাশা জানে যে নীলা রাগী। আমাকে বিয়েতে ইনভাইট করায় নীলা অবশ্যই তার উপর অ্যাকশান নেবে। নীলা রাগী মুড নিয়ে রাশার দিকে এগিয়ে গেল। রাশার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। আমি হাসতে থাকলাম। রাশা বেচারি আজ শেষ। আমি রুমের কাছে গিয়ে জানলা দিয়ে দেখলাম নীলা রাশাকে শোনাচ্ছে, আর রাশা বেচারি মাথা নিচু করে কথাগুলো হজম করে নিচ্ছে। আমি নিচে এলাম। নীলা তো দেখেই নিলাম, কিন্তু আমার মেয়েটাকে কিভাবে দেখবো? আর আশা এই ব্যাপারে সাহায্য করবে না। এমনিতে বেচারি পেট ফুলে আছে। উঠোনে এসে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাশা নিচে এলো। আমি রাশার নাজেহাল অবস্থা দেখে হাসতে লাগলাম। হজম হলো। রাশার দিকে তাকিয়ে থাকলাম। রাশা তেড়ে আসলো আমার দিকে। আপনার জন্য এত বকা খেতে হলো? দুলাভাইয়ের জন্য এটুকু করতে এমন অবস্থা? না জানি পরে কি হবে। রাশা ধরপড় করে উঠলো। না না বাপ্পা, আমি আর আপনাকে সাহায্য করে নেই। আচ্ছা চলুন সবার সাথে পরিচয় করে দেই। রাশা আমাকে উপরে নিয়ে গেল। সবার সাথে পরিচয় করিয়ে দিল নীলার স্বামী হিসাবে। আমি এবার নিচে এসে আমার মেয়েটাকে কিভাবে দেখা যায় তার প্ল্যান করছি। রাত হয়ে আসছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বিয়ে 2 দিন আগে গায়ে হলুদ, কারণ বিয়ে 1 দিন আগে বরদের বাড়িতে বরের গায়ে হলুদ, তাই সেখানে কনেদের সবার দাওয়াত আবশ্যক। আজও অবশ্য বররা সবাই এখানে আসবে। মানুষের খুব বেশি আনাগোনা। একটা বাচ্চাকে দেখতে পেলাম। ছেলে তো বটেই। ডাক দিলাম। কাছে ডাকলাম। ডাকলাম ডাকলেন কেন? খুব কিউট বাচ্চাটা। তুমি নীলাকে চেনো? নীলা কি হয় তোমার? ও খুব জল্লাদ আন্টির কথা বলছো? জল্লাদ আন্টিকে? ওই তো নীলা আন্টি। বাচ্চাটার কথা শুনে আমার পেট ফেটে হাসি বেরোচ্ছে। আচ্ছা ভালো কথা, তুমি কি নীলা আন্টির মেয়েকে চেনো? ওর নাম কি? ও নীলা আন্টির কিউটিটার নাম নীলাদ্রি। আমি মনে মনে নামটা সমীকরণ মিলাতে লাগলাম। নীলা, আদি, নীলাদ্রি, খুব সুন্দর নাম। আচ্ছা তুমি ওকে একবার আমার কাছে আনতে পারবে? না না, আমি পারবো না। বাচ্চাটা ধরপড়ে। কেন? আপনি জানেন না নীলা আন্টি যে রাগী? সেদিন আমি ওনাকে বলেছিলাম আমি ওনার মেয়েকে ভালোবাসি, ওনার মেয়েকে বিয়ে করতে চাই, আর উনি আমাকে সে কি দৌড়ানি দিলেন সেদিন। বাচ্চাটার কথা শুনে আমি তো অবাক। এইটুকু পিচ্ছি, তাও আবার ভালোবাসে? আমাকে চেনো তুমি? আমি নীলাদ্রির আব্বু। তুমি যদি নীলাদ্রিকে এখানে নিয়ে না আসো, তাহলে নীলাদ্রির সাথে আমি তোমার সাথে বিয়ে দিব। বাচ্চাটা চেঁচিয়ে উঠলো। সত্যি? আমি ভয় পেয়ে উঠলাম। যাও আগে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। দৌড়ে চলে গেল। আমি চেয়ারে বসে পড়লাম। আধ ঘন্টা পর বাচ্চা একটা মেয়েকে নিয়ে আসতে লাগলো। মুখটা ওর বুকের দিকে জড়িয়ে ধরে নিয়ে আসছে, যাতে পড়ে না যায়। আমার সামনে এসে মাটিতে রাখলো। আমি মেয়েটাকে আমার দিকে ঘোরাতে যা দেখলাম, এটা তো কোনো মানুষ মনে হচ্ছে না, একদম পুতুলের মতো টেডি বিয়ার। কি লম্বা লম্বা চুল, এই বয়সে ছোট ছোট বেনি করা। নীলাদ্রি দাঁড়াতে পারে, কিছু কিছু হাঁটতে পারে। আমি অপলক দৃষ্টিতে মেয়েকে দেখছি। মেয়েটার মাঝে নীলার ছায়া খুঁজে পাচ্ছি, একদম নীলার মতো।
চোখের পুঁতিগুলো কালো। নীলাদ্রির ঠোঁট বাঁকিয়ে যেই কাঁদতে যাবে অমনি পিচ্চি ছেলেটা দিল দৌড়। আমি এগিয়ে গিয়ে নীলাদ্রির পিচ্চি মুখটার গাল দুটো হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিলাম। কাঁদো না কাঁদো না আম্মু, আমি তোমার আব্বু, একবার আব্বু ডাকো আম্মু। আস্তে করে কাঁদতে লাগলো। মেয়ের মুখের কথা শুনে আমি রত্ন জয় করে নিলাম। জীবনে এই প্রথম এত খুশি হলাম। নীলাদ্রিকে কোলে তুলে নিলাম। কেঁদো না আম্মু, কেঁদো না। নীলাদ্রির কান্না থামিয়ে দিলাম। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ছোট ছোট হাতগুলো দিয়ে আমার গাল ধরলো। দুই গালে দুই হাত ধরলো। আব্বু বলে নীলাদ্রি আমার মুখের সামনে মুখ এনে ছোটো চুমু খেলো। তারপর বিশ্বজয় করা হাসি দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। আমি অতি আনন্দে কেঁদে দিলাম। আমার মেয়েটা আমাকে আব্বু ডেকেছে। আনন্দে আমি মেয়েটাকে চেপে ধরলাম, কোলে নিয়ে খেলা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা নিচে নেমে হন্তদন্ত হয়ে চারিদিকে খুঁজতে লাগলো। বুঝলাম নীলাদ্রিকে খুঁজছে। পরের দিকে আমার দিকে চোখ পড়লো নীলার। তেড়ে আসলো আমার দিকে। নীলা ঝুঁকে আমার কাছে থেকে নীলাদ্রিকে নিতে চাইলো। আমি নীলার গায়ে সেই পুরনো মিষ্টি ঘ্রাণটা অনুভব করে চোখ বুঝে নিলাম। চুলগুলো খোলাই ছিল, চুলগুলো উড়ে এসে পড়লো আমার মুখে। ঘ্রাণ শুকাতে লাগলাম। অনুভূতি চোখ বন্ধ করে নিলাম। চোখ খুলে দেখি নীলা চোখ বড় বড় করে তাকিয়েছে। নীলাদ্রি আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় নীলাদ্রি কান্না করে দিল। আব্বু। নীলাদ্রি কাঁদতে কাঁদতে বললো। নীলার আগে কটমট করে নীলাদ্রির মুখ চেপে ধরলো। কিসের আব্বু? হ্যাঁ কিসের আব্বু? তোমার কোনো আব্বু নেই। আমি কিছু বলতে চেয়েও বললাম না। নীলা নীলাদ্রির মুখ ছাড়তে আবার চেঁচিয়ে উঠল আব্বু। কান্না করছে আনলিমিটেড। নীলা এবার নীলাদ্রির গালে ঠাস করে একটা চড় মারল। মেয়েটা মুহূর্তে কান্না বন্ধ করে দিল। থেমে গেল নীলাদ্রির কান্না। আমি নীলাকে কিছু বলতে যাবো তার আগে নীলাই বলতে শুরু করলো আব্বু আব্বু আব্বু। কে শিখেছে এই ডাক তোমাকে? নিশ্চয় তুমি যার করেছিলে ওই বদলোকটা। ওর তুমি ড্যাং ড্যাং করে আব্বু বলতে শুরু করলে। তোমাকে এত বড় শুধু আমিই করেছি। তোমাকে জন্ম আমিই দিয়েছি। তোমার কোনো আব্বু নেই, বুঝলে? নীলা ঝনঝনিয়ে উঠল। নীলা চিৎকার শুনে রাশা বেরিয়ে এলো। কিরে কী হয়েছে রাশা? দেখ না নীলাদ্রি কাকে কাকে আব্বু ডাকছে, আর আমি সেটা মেনে নিব, তাই ওকে মেরেছি। এতে তোর কি হলো? তুই যা উপরে। রাশা একবার আমার দিকে তাকালো, বুঝতে পারলো নীলাদ্রি আমাকে আব্বু ডেকেছে। ও তো ঠিক। রাশাকে আটকিয়ে দিয়ে নীলা রাগী কণ্ঠে বলল বাহ, আমি আমার কথার মাঝে কারো কথা বলা পছন্দ করি না নীলা। ও ও তো বাচ্চা একটা মেয়ে, তো একটা ভুল করেছে তাই বলে তুই ওকে মারবি রাশা? আমার মেয়েকে আমি মারবো তাতে কার কি? নীলাদ্রি চুপ করে মায়ের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। তার মাঝে মাঝে ফুপাচ্ছে। এতক্ষণ নীলা আর রাশার কথা চিৎকার চেঁচামেচিতে অনেক লোক সেখানে জড়ো হয়েছে। রাশা পরিস্থিতি সামলানোর জন্য নীলা চল চল উপরে চল, আর আপনারা সবাই নিজ নিজ কাজে যান। রাশা সবাই চলে গেল। নীলা আমার দিকে তাকিয়ে। আমার মেয়ের পাশে যেন আর কাউকে না দেখে, যদি দেখি তাহলে ভালো হবে না বলে দিলাম। আমাকে উদ্দেশ্য করে বলল। রাশা নীলাকে টানতে টানতে উপরে নিয়ে যেতে লাগলো। নীলা পিছন দিক থেকে আমার দিকে তাকিয়ে চোখ পাকাতে লাগলো। কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেন বলছে আর ভালো হবে না কিন্তু। আমি চেয়ারটায় বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছে নীলা, সবার সামনে আমাকে অপমান করলো। আর এত মিষ্টি পুতুলের মতো মেয়েটিকে কেউ মারে? আমার উপর রাগ দেখিয়ে নীলা নীলাদ্রিকে মারলো। আর আমি কি নীলাদ্রির কেউ না? ও কী সব! আমি তো নীলাদ্রির আব্বু। তাহলে নীলা বলল কেন কে না কে? চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এগুলো আমার কর্মের ফল। আমি তো নীলাদ্রিকে আমার মেয়ে হিসেবে মানতেই প্রথমে মানা করছিলাম। এখন আর কি করব? বরপক্ষ এসে গেছে। গায়ের হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলাকে দেখতে পাচ্ছি না। উকিঝুঁকি মারছিলাম কিন্তু কোথাও দেখলাম না। হঠাৎ কেউ ধাক্কা মারলো। তাকিয়ে দেখলাম নীলার বান্ধবী শামিনা। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। উকিঝুঁকি মেরে লাভ নেই। নীলা এখনও রেডি হয়নি। শামিমা ও তা আমাকে কেমন লাগছে বললেন না তো? তা ভালোই, খুব সুন্দর। ও থ্যাংক ইউ। আর আপনাকে যা হ্যান্ডসাম লাগছে না। ও থ্যাংক ইউ। আচ্ছা বাই। শামিমা চলে যাচ্ছে। শামিমা আমি। জি আমাকে একটু সাহায্য করতে পারবে তোমরা সবাই? কি সাহায্য? তারপর স্বামীকে আমার সব প্ল্যানের কথা বলে দিলাম। নীলা যদি জানতে পারবে তাহলে আমরা সব শেষ। এইটুকু সাহায্য করতে পারবে না দুলাভাইকে? ওকে সুইট। বলে শামিমা আমার গাল টেনে ধরলো। আচ্ছা সামনের দিকে তাকানো। সামনের দিকে তাকাতেই আমি ক্রাশ। নীলা লম্বা একটা লেহেঙ্গা পরেছে আর হালকা মেকআপে নীলাকে পরীর মতো লাগছে। কোলে নীলাদ্রি, নীলাদ্রিকেও ছোট্ট পরী লাগছে। নীলাকে দেখে একটা ফাঁকা দাঁতের হাসি দিল। আমার কোলে আসার জন্য হাত বাড়ালো দূর থেকে। ও যেন এতক্ষণে আমাকেই খুঁজছিল। আমি ওকে ওর আম্মুর কোলে থাকতে ইশারা করলাম। নীলাদ্রি চুপটি করে নীলার কোলে বসে রইল। গায়ে হলুদের অনুষ্ঠান ছাদে করা হয়েছে। নীলার চোখ আমার চোখে পড়তেই নীলা মুখ কাঠিন্য ভাব দেখা দিল। আমি হাত দিয়ে ইশারায় বুঝালাম কেমন লাগছে। নীলা মুখ ঘুরিয়ে নিল। হলুদ এভাবেই কেটে গেল। এখন রাতে শোয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাশা আমাকে বাড়ি ফিরে যেতে মানা করছে। একেবারে বিয়ে খেতে তারপর যেতে বলছে। আর আমি তো এরকম একটা লাকি চান্স খুঁজছিলাম। আমি নীলার রুমটা খুঁজেছিলাম, পেয়েও গেলাম। নীলার রুমে নেই, মানে ওয়াশরুমে। আর আমার ছোট্ট পরীটা বিছানায় ঘুমিয়ে আছে ঘুম পরীর মতো। রুমে ঢুকলাম। বিছানায় গিয়ে নীলাদ্রির পাশে শুয়ে পড়লাম। নীলাদ্রির নাক টানতে টানতে লাগলাম। ঘুমের মধ্যে পাপ্পি দিলাম মেয়েটার ছোট্ট গালটা। নীলা ওয়াশরুম থেকে ফিরে এলো। চোখ মুছতে মুছতে লাগলো। নীলা
শোয়ার ড্রেস নাইট পরেছিল, নাইটি হাঁটুর নিচ পর্যন্ত। আমাকে দেখে নীলা চিৎকার করলো। আমি দৌড়ে গিয়ে মুখ চেপে দিলাম। আরে আরে কী করছো, কেউ শুনে ফেলবে তো। আর নীলাদ্রি জেগে যাবে। নীলার রাগে কটমট করে ফিসফিস করে বললো, তুমি মানে আপনি এখানে কেন? বউকে থুকু মেয়েটাকে দেখার জন্য এলাম। বের হন এক্ষুনি, বের বলছি। আরে এত তাড়া কিসের? আর আমার মেয়েটার সাথে খেলে তারপর যাবে। কে আপনার মেয়ে? নীলাদ্রি শুধু আমার মেয়ে, আর কারো না। আচ্ছা ভালো কথা, আমার মেয়ে না, তোমার মেয়েকে দেখতে এলাম। এখন চুপচাপ শুয়ে থাকো। আমি নীলার কাছ থেকে সরে নীলাদ্রির পাশে এসে শুয়ে পড়লাম। নীলা চুড়ে বেনি বাড়ছিল। আমি নীলার নিচ থেকে উপর অব্দি আবার তাকাচ্ছিলাম, নিচে তাকাচ্ছিলাম। নীলা সেটা থেকে চোখ বড় বড় হয়ে গেল। এই এই, আপনি এভাবে তাকিয়েছেন কেন ইউ? আমি কিছু না বলে নীলার খোলা পায়ের দিকে তাকিয়ে রইলাম। নীলা অস্বস্তিতে পড়ে গেল, নাইটির নিচের দিকে টানতে লাগলো। এই ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু চিৎকার দিব। আমি থাকলাম আর বিছানা থেকে উঠে নীলার দিকে এগিয়ে দিলাম। নীলা কাছে যেতেই নীলাকে আমাকে ধাক্কা দিল। ধাক্কাটা একটু জোরে দিল, যার কারণে আমি খাটের কাছে গিয়ে পড়লাম। উপুর হয়ে পড়ে রইলাম। নীলা ভয় পেয়ে গেল, চোখের পানি আসবে আসবে ভাব। দৌড়ে আমার কাছে আদি আদি আস্তে করে আমাকে ডাকতে লাগলো। নিশ্চুপ আমি। নীলা আরও ভয় পেয়ে গেল, আমার বুকে মাথা ঠাকালো। তারপর মুখ দিয়ে নাকের কাছে নিয়ে আসতে আমি নীলার গালে চুমু দিলাম। নীলা হাঁ হয়ে গেল, মুখে অগ্নিরূপটা ধারণ করে আগে উঠে গিয়ে দৌড়। একবারে রুমে গিয়ে থামলাম। যাক, এবার ঘুম আসবে। কখন ঘুমালাম মনে নেই। সকালে ঘুম ভাঙলো দরজা ধাক্কায়। গিয়ে দরজা খুললাম, যা দেখলাম নীলা দাঁড়িয়ে আছে, চায়ের কাপ আর সকালের নাস্তা। আমাকে দেখে নীলা মুখটা রাগে লাল হয়ে গেল। চলে যাব আমি পিছন থেকে আঁচল টেনে ধরলাম। আর সকালের নাস্তাটা দিয়ে যাও। নীলা ঘোর কাটলো। কি করে কি করবে ভেবে রুমে ঢুকলো। নাস্তা রেখে চলে যাচ্ছিল। খুব সুন্দর লাগছে তোমার চেয়ে, মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে আমাদের। নীলার আগে চুল টানতে দিলে বললো, ফাজিল খাবিস, তোকে আমি দেখে নিব। চলে গেল। যা বাবা, এত রেগে যা করার কি আছে। নাস্তা সেরে নিলাম। দিনটা এমনভাবে কেটে গেল। বিকেলে সবাই বরদের বাড়ি থেকে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হলো। আমি নীলার দেওয়া কালো রঙের পাঞ্জাবিটা পরলাম। রাশার কাছ থেকে নীলার নাম্বারটা নিয়েছিলাম। একটা মেসেজ করলাম, কালো শাড়িটা পরো। কিছুক্ষণ পর নীলা রিপ্লাই আসলো, কতগুলো রাগের ইমোজি লেখা, আপনার মুন্ডু। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাল্লাম। কিছুক্ষণ পর নীলার বান্ধবী দেখতে পেলাম, গিয়ে নুসরতের মাথায় টোকা মারলাম। নুসরত ঘুরে আমার হাতে চিমটিগুলো। আউ, এত জোরে কেউ চিমটি দেয়? আমি দেই। আপনি আমার মাথায় টোকা মারলেন কেন? কাজগুলো কথা মতো যেন হয়, আর ট্রিটটা যেন সময় মতো পাই। ওকে ওকে, আগে নীলাকে পায় পটাই, তারপর না হয় ট্রিট। না না দুলাভাই, না পটলে ট্রিট দিতে হবেন। আচ্ছা। যাওয়ার সময় সবাই বের পড়লো। নীলা কালো শাড়ি পরেছে, কারণ কাল রাতে নীলা অন্য শাড়িগুলো আমি পানি জলে ভেজে রাখছিলাম। আমাকে দেখতে মুখটা বাংলার পাঁচের মতো করে দিল। আমি অন্যদিকে তাকে হাসতে হাসতে লাগলাম। নুসরত, শামিমা, রিয়া আর শালিগুলো ঠিকঠাক মতো কাজ করলো। নীলাকে আমার গাড়িতে ঢুকিয়ে দিল। নীলা ঢোকার সাথে সাথে আমি গাড়িতে ঢুকে পড়লাম। নীলা আমাকে দেখে হা হয়ে গেল। আপনি এখানে? উফ। নীলা ডান দিকে দরজা খুলে গাড়ি থেকে নেমে যেতে চাইলো। আমি উঠে দরজার লককে আটকে দিলাম। ড্রাইভারকে উদ্দেশ্য করে বললাম, গাড়ি স্টার্ট করেন। আমি। ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট করলো। নীলা থেমে যাওয়ায় ব্যর্থ হলো। গাড়ি থামান। আমাকে থামিয়ে। না ভাই, আপনি গাড়ি চালান, থামবেন না আপনাকে আমি বলতে থেমে গেল। আমি হাসতে হাসতে শেষ। আর আমার হাসি শেষে নীলাদ্রি হেসে কুটকুটানি খাচ্ছে। নীলাদ্রিকে হাসতে দেখে নীলাদ্রির থেকে অগ্নিদৃষ্টি তাকালো। নীলাদ্রি চুপ মেরে বসে আছে। বাচ্চাদের দিকে এভাবে তাকাতে নেই। নীলা আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো। যেমন বাপ তার তেমন মেয়ে। আস্তে আস্তে বলল, কিছু বললেন না? আপনাকে কিছু বলিনি, দয়া করে মুখটা বন্ধ। ওকে ওকে। নীলাদ্রি আমার দিকে হাত বাড়ালো। আমি ওর হাত বাড়ালাম কোলে নেওয়ার জন্য। নীলাদ্রিকে আড়াল করে নিল। মেয়েটা ঠিক আমার মতোই শান্তশিষ্ট হয়েছে, কিন্তু মেয়ের মাকে নিয়ে যত জ্বালা। আস্তে আস্তে করে বললেও নীলা সেটা শুনে পেল। স্টপ আপ রাবিশ। আমি ভয় পেয়ে বুকে থুতু দিলাম। আর এদিক ওদিক নীলাদ্রিকে আমার কোলে আসার জন্য ছটপট করতে না পেরে কেঁদে দিল। ভ্যা। ও আব্বু। আরে আমার বাবুমণিটার কি হলো? আমার সোনাটার কি হলো? মামুনি কাঁদে না, কাঁদে না। কিন্তু নীলাদ্রি ক্রাশ মেশিন চলতেই থাকলো। নীলাদ্রি, বাবুনি কি হয়েছে তোমার? বল বল, আম্মুকে বল। পাশ থেকে আমি বাম দিকে জানলার দিকে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। ও আম্মুর কথা শুনবে না, আব্বুর কথা শুনবে। মুখ ঘুরিয়ে থাকাতে নীলার মুখ থেকে ঠান্ডা হয়ে গেলাম। নীলাদ্রির কান্না থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু নীলা ব্যর্থ। নীলাদ্রির কান্না থামানোর কোনো গণও নেই। শেষে নীলা না পেয়ে নিজের মেয়ের কান্না থামাতে আমতা আমতা করে বলল, যদি কেউ কোলে নিতে চায় তাহলে নিতে পারে। অন্যদিকে তাকিয়ে আমি একগাল হেসে নীলাদ্রিকে কোলে তুলে নিলাম। মুহূর্তের মধ্যে নীলাদ্রির কান্না থেমে গেল। নীলাদ্রি আমার কোলেই রইল, আমার বুকে মাথা রেখে বসে রইল। আর নীলা অন্যদিকে তাকিয়ে রইল। কিছু কিছু অন্ধকার হয়ে আসছে। বেশ দূরে বরদের বাসা। নীলা ঢুলো ঢুলো চোখে এদিক ওদিক হেলিয়ে দিচ্ছে। ঘুম ধরছে বোধহয়। নীলাদ্রি পরম নিশ্চিন্তে আমার বুকে ঘুমিয়েছে। শেষ না পেরে নীলা জানালায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়লো। আমি নীলার মাথা আমার কাঁধে নিয়ে আসলাম। নীলা দু হাত দিয়ে আমাকে আঁকড়ে
ধরে বেঁধে গেলো। পরম শান্তিতে ঘুমাতে লাগলো। আমি দেখছি আমার 2 পরীকে। এটাই আমার পরিবার। কি সুন্দর। খুব বড় ভুল করেছিলাম। না হয় আজ এমন হতো না। ভাবতে ভাবতে আমার চোখ লেগে আসলো। কারো ডাকার আওয়াজে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখলাম একটা বাড়ির সামনে এসেছি। এর মানে এসে গেছি। আমার নড়াচড়ায় নীলা জেগে উঠলো। জেগে যখন দেখলাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, তখন ধরপড় করে উঠলো। আমরা তো এসে পড়েছি, সবাই তো গাড়ি নিয়ে এ বাসাতে এলো। ও, তাহলে এটাই চলো, বলো। নীলাকে উদ্দেশ্য করে বললাম। নীলা মাথা কাত করলো। আমি নীলার দিকে কোলে করে গাড়ি থেকে বের করলাম। সবাই তখন যার যার গাড়ি থেকে বেরিয়ে পড়লো। সবাই রওনা দিলাম বাসার দিকে। খুব সুন্দর বাড়ি, দোতলা, বড় উঠান, বাড়ির পাশে বাগান। নীলা নীলার দিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। বরদের বাড়ির লোকেরা আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেল। কত আদর আপ্যায়ন শুরু করলো। রাত হয়ে আসছে। অনেক আদর আপ্যায়নের পর শুরু হলো বরদের হলুদের অনুষ্ঠান। ওদের অনুষ্ঠানটাও ছাদে করা আছে। এক পাশে নীলাকে দেখতে পেলাম। আমি নীলার কাছে গেলাম। গিয়ে নীলার কাছে কাছে বললাম, কী ব্যাপার? বান্ধবীর হবু স্বামীর দিকে তাকিয়ে কী করে? নিজের স্বামীকে দেখো। তোমার বান্ধবীর স্বামীর থেকে আমি স্মার্ট। নীলা বিরক্ত হয়ে তাকালো আমার দিকে। খুব জোরে একটা চিমটি কাটলো। চিৎকার দিয়ে উঠলাম। অনেক লোকজন শব্দে আমার চিৎকার শোনা গেল না। নীলা স্থান ত্যাগ করে হাসতে হাসতে এভাবে শেষ হলো হলুদের অনুষ্ঠান। এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি, সাথে সাথে প্রচণ্ড ঝড়। রাতও অনেক হয়ে গেছিলো। আমাদেরকে ওখানে থাকতে হবে বৃষ্টি থামার আগ পর্যন্ত। সবাইকে রুম দেওয়া হলো। আমি দ্বিতীয় তলায় একটা পার্টি আয়োজন করা হয়েছে, যেখানে কাপল ডান্স করছে স্বামী স্ত্রীরা, আর কিসব পানীয় রয়েছে। আমি সেখানে গেলাম। সবার হাত পানীয়, আর সবাই নিজেদের স্ত্রী বা প্রেমিকের সাথে স্লো মোশনে ডান্স করছে। সামনে একটা রুমে গিয়ে দেখলাম নীলার সব বান্ধবীরা। নুসরতকে ডাকলাম। নুসরত, এই নুসরত। নুসরত মাথা দিয়ে ইশারা করলো। আমি ওকে এদিকে আসতে ইশারা করলাম। রুম থেকে বেরিয়ে গেলাম। তোমাদের ট্রিট চাই তো? অবশ্যই। ওকে একটা হেল্প কর। নীলাকে একটা কল করে বলে এই পার্টির জায়গাটা আসতে, তুমি এখানে এসো। কিন্তু না, করো না। ওকে ওকে, এই শেষ কিন্তু। আর ট্রিট আমরা আলাদা চাই। নুসরত নীলাকে কল করে ওখানে আসতে বললো। যান, গিয়ে রোমান্স করুন। ভেঙচিয়ে বলল, করবই তো। তোমার স্বামী নেই বলে তুমি নীলাকে হিংসে করছো কি? চোখ বড় করে, না না কিছু না বলে পালিয়ে এলাম। পার্টির জায়গাটা গিয়ে দাঁড়ালাম। নীলা উপস্থিত হলো। চারিদিকে তাকে নুসরতকে খুঁজতে লাগলাম। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। নীলার সামনে গিয়ে নীলার পেটে হাত রাখলাম। টান মেরে নিজের কাছে নিয়ে নিলাম। মুহূর্তের মধ্যে নীলা আমাকে সরিয়ে গিয়ে ঠাস করে একটা চড় মারল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলার দিকে। পার্টিতে অ্যারেঞ্জ কপত কপতে অবাক দৃশ্য। ফাজলামি করেন আমার সাথে? আমার পেটে হাত দিয়েছেন কেন নীলা? আমি এখনও অবাক আছি। নীলা এতটা খারাপ বিহেভ করতে পারে ভাবিনি। সবার সামনে অপমান, নিশ্চুপ। নুসরতকে কেক দিয়ে ফোন করিয়েছে আমাকে। এখানে নিয়ে এসেছে এসব বদমাইশ খাবেশের জন্য। ঝাঁঝালো কণ্ঠে বলল। সবাই তখন সেখানে ভিড় জমেছে। কেউ কেউ আমার দিকে তেড়ে আসছে। অবস্থা বেগতিক দেখে কোণে বাড়ি কয়েকজন সবাই পিছু পিছু সরিয়ে দিল। সরি সরি, সবার ডিস্টার্ব হচ্ছে, আপনারা চালিয়ে যান। কোণেদের একজন চিৎকার চেঁচামেচি শুনে নীলার বান্ধবীরা উপস্থিত দিল। ঘটনা বুঝে নীলাকে টানতে লাগলো। নীলা, কী করছিস এসব? এখানে কত লোক দেখছিস? তুই দুলাভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? মাফ করে দে না। স্বামীরা বরদের বাসা কয়েকজন মুরব্বী এসে জানতে চাইলে কি হয়েছে। না, আসলে মেয়ে রাগ করে জামাইকে চড় মেরে ফেলেছে, আর স্বামীকে অচেনা বলছে। হালকা মিসক্যারেজিং আর কি। কোনের একজন, ও আরে এসব একটু একটু ঝগড়া হবে, এসব বেশিক্ষণ না। নীলার বান্ধবীরা নীলাকে নিয়ে রুমে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। নীলা এরকম করবে ভাবিনি। কয়েকজন আমাকে নিয়ে ওখান থেকে চলে গেল। আমি ছাদে গেলাম, সিগারেট ধরিয়ে লাগলাম। না, নীলাকে আর জ্বালাবো না। সিদ্ধান্ত নিলাম বাড়ি চলে যাব। বরদের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক রাত, খোলা রাস্তায় খুব স্পিডে গাড়ি চালাতে লাগলাম, আর নীলার চড় মারার কথা ভাবতে লাগলাম। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম। খুব গুরুতর আহত হলাম। জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে দেখলাম নীলা আমার মাথার কাছে মাথা রেখে শুয়ে আছে। নড়াচড়া করতে পারছি না। মুখের উপর অক্সিজেন বসানো, পা উপরের দিকে লটকানো, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, আর স্যালাইন চলছে। আমার নড়াচড়া পেয়ে নীলা জেগে উঠলো। তো তুমি ঠিক আছো তো আদি? নীলা কেঁদে উঠলো। নীলা অক্সিজেনটা খুলে দিল। হ্যাঁ, ঠিক আছে। ডাক্তার, আদি জ্ঞান ফিরেছে? নীলা চিৎকার দিল। ডাক্তার সাহেব রুমে আসলো। শুক্র, আলহামদুলিল্লাহ, ওদিন পর আজ আপনার জ্ঞান ফিরল। তা আপনার কেমন লাগছে এখন আদি সাহেব? ভালো। আদি, তোমাকে না বলেছিলাম তুমি কখনো গাড়ি ড্রাইভ করবে না? তাহলে গাড়ি ড্রাইভ করতে গেলে কেন, যদি তোমার কিছু হয়ে যেত? নীলা কাঁদতে কাঁদতে আমার বুকে আশ্রয় পড়লো। ভালোই হতো, তোমাকে আর কেউ জ্বালাতে হতো। চুপ, মেরে ফেলবো একদম। হ্যাঁ, মেরেই ফেলো। কারো আর অবহেলার পাত্র হবো না। সেদিন এমনি এমনি বলেছিলাম বলে এরকম করতে হবে নাকি? কি এমনি এমনি বলেছিলে? ওই তো সবার সামনে তোমাকে এতগুলো অপমান করলাম। আমি তোমাকে এমনি এমনি করতাম যাতে তুমি আমার কষ্টগুলো উপলব্ধি করতে পারো। আমি কোনো কথা বললাম না। কি হলো, কথা বলছো না কেন? ভালোবাসি তো, তাহলে অবহেলা করলে কেন? আর করবো না। তাহলে একটা চুমু দাও। নীলা আমার কপালে একটা চুমু দিল। উপরে নাকে ঘষতে লাগলো। নীলা, তোর মেয়েটাকে আর রাখতে পারলাম না রে, তোর মেয়েকে, বলে নুসরত রুমে ঢুকলো। আমাদেরকে এই অবস্থায় দেখে ঘুরে গেল। সরি সরি, আমি কিছু দেখিনি। সবাই তো দেখে নিয়েছো। কী আর করুন, সিঙ্গেল মানুষ, একটু একটু রোমান্স দেখতে ইচ্ছে তো করবে। রোমান্স করতে ইচ্ছে করে না? আমি করে তো, কিন্তু মানুষ তো নেই রোমান্স করার মতো। আমি তো আছি, চোখে দেখো না? আদি, নীলা আমার দিকে কিল মারতে শুরু করলো। হা হা, দেখলে সবাই হিংসুটে। সবাই হেসে উঠল। নীলার দিকে আমার বুকে এনে শোয়ালাম, আর নীলা আমার পাশে সমাট
সমাপ্ত। ভাগ্যবতী বউ ডিভোর্সি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।